আশ্বিনের এক রাতে জ্ঞানদার ব্যথা উঠল। সারদা খবর পেয়ে দাইকে ডেকে পাঠালেন। রাতে আসার জন্য দাই একটু টাকা বেশি চাইলেও শেষে 8 টাকায় রাজি করানো গেল। আতুর ঘর উঠোনের এক কোণে। নাড়ি কেটে দাই আতুর ঘরের বাইরে বেরিয়ে এলো শিশুটিকে কোলে নিয়ে। পুত্র সন্তান দেখে মেয়েরা শঙ্খ বাজিয়ে উলুধ্বনি করে নবজাতককে স্বাগত জানালেন। নাতির মুখ দেখে খুশি হয়ে সারদা একটি নতুন ধনেখালি শাড়ি ও প্রচুর মিষ্টি দিয়ে দাই বিদায় করলেন। পরদিন ভোরেই দুধমা ও ধাইমা ডেকে আনা হলো। ঠাকুর বাড়িতে প্রায়ই শিশু জন্মায় বলে বেশ কয়েকজন বাঁধা দুধমা ও ধাইমা আছে, তারাই পালা করে সামলে দেয়। কিন্তু এবার একটা গন্ডগোল হলো। নবজাতক দুধমায়ের স্তন্যপান করতে করতে তীব্র স্বরে কেঁদে উঠল। জ্ঞানদা অস্থির হয়ে পড়েন। বাচ্চা কাঁদে কেন? পেট ব্যথা নাকি অন্য কিছু? তিনি ধাইয়ের কোল থেকে নিজের কোলে নিয়ে বাচ্চাকে থামাতে চেষ্টা করলেও শিশুর কান্না থামে না। সাহেব ডাক্তারের ওষুধ পড়ল, তাও বাচ্চা নেতিয়ে পড়ছে কেন? 2 দিন কান্নার পর কেউ কিছু বোঝার আগেই শিশুটি মারা গেল। প্রথম সন্তানের মৃতদেহ কোলে নিয়ে সারা রাত বসে রইলেন জ্ঞানদা। তার চোখের জল যেন শুকিয়ে পাথর হয়ে গেছে। কয়েকদিন পর সত্যেনের চিঠি এলো। প্রিয়তমা জ্ঞানদা, 11ই অক্টোবর জানকীর পত্র দেখিলাম তোমার একটি পুত্র সন্তান জন্মিয়াছে। আজ তোমার 13 পত্রে তাহার মৃত্যু সংবাদ পাইলাম। ইহাতে আর কাহার দোষ? ও তোমারই কি দোষ? ডাক্তারদেরই কি দোষ? জন্ম মৃত্যুর উপর আমাদের তো হাত নাই। আমরা নিয়ম মতো থাকিবার চেষ্টা করিতে পারি, তাহাই কর্তব্য। এক্ষণে তোমার শরীরে বল পাইলেই আসিতে পারো। 2-1 মাস না গেলে হয়তো বল পাইবে না। তুমি যেমন যেমন থাকো আমাকে লিখিবে, ও তুমি বেশ ভালো হইলে তোমার আসিবার কোনরূপ ব্যবস্থা করা যাইবে। শোকার্ত জ্ঞানদাকে কিছুদিনের জন্য পেনেটির বাগান বাড়িতে নিয়ে আসা হলো। জ্যোতি, সারদা প্রসাদ, হেমেন, সৌদামিনীরা তার সঙ্গী হয়েছেন। গঙ্গার সংস্পর্শে তার মন যদি কিছুটা আরাম পায়। মৃত সন্তানের জন্য তার প্রথম অশ্রুপাত ঘটল এখানেই। এই শোকের সময় জ্যোতি তাকে বুক দিয়ে আগলে রেখেছেন। মেজ বৌঠানকে সঙ্গ দেবেন বলে কাদম্বরীকেও সঙ্গে আনেননি এবার। গঙ্গার ঘাটে বসে বসে ওদের বেশি সময় কাটে। ওপারে কোন্নগরের বাগানে ঘাঁটি গেড়েছেন ও বাড়ির গুণেন্দ্ররা। বাড়ি ভাগাভাগির পরেও গুণ আর জ্যোতির খুব ভাব। তারা একসঙ্গে বউবাজার আর্ট স্কুলের প্রথম বছরের ছাত্র ছিলেন। মাঝে মাঝে বিকেলবেলা ওপারের পানসি এপারে আসে, এপারের পানসি ওপারে যায়। বন্দুকের আওয়াজে তারা একে অপরকে সিগন্যাল পাঠান। এপারের থেকে গুলি ছোঁড়েন গুণেন্দ্র, ওপার থেকে জ্যোতির বন্দুক জবাব দেয়। গুণেন্দ্র ভারী শৌখিন মানুষ। নানা রকম মহার্ঘ শিল্প বস্তু সংগ্রহ করেন তিনি। স্ত্রীর আয়নার সামনে সাজিয়ে দিয়েছেন অসামান্য একটি স্ফটিকের টিউলিপ দেওয়া ফুলদানি। যতবার আয়নায় তার মুখে ছায়া পড়ে ততবারই মুখের পাশে ভেসে ওঠে টিউলিপ গুচ্ছ। কোন্নগরের বাগানে আবার অন্যরকম মজা। কত রকম লোক আসে। এক নাপিত কাঠবেড়ালির ছানা এনে দেয়। বাবুই পাখির বাসা জোগাড় করে আনে। বহুরূপে এসে নাচ দেখায়। বারান্দার বাইরে ছোট চালা ঘরে মেয়েরা রান্নার তদারকি করছেন। কাঁঠাল তলায় চৌকি পেতে আসর জমিয়েছেন গুণেন্দ্র, জ্যোতি, যদুনাথেরা। কোন্নগরের রাস্তা থেকে এক বালক গায়ককে ধরে এনেছেন গুণেন।
ছেলেটি ভারী মজার। ব্ল্যাকওয়্যার নামে এক সাহেব রোজ ঘোড়ায় চড়ে ভ্রমণের পর গয়লাপাড়ায় গিয়ে গয়লানির কাছে এক পো দুধ খেত। পাড়ার লোকে তাই নিয়ে গান বেঁধেছে। গুনেনের নির্দেশে অর্গান বাজিয়ে সেই গানটি শোনায়। হায় রে সাহেব বেলাকর, আমি গাই দেব তুই বাছুর ধর। অতি শিষ্ট বাছুর গুতোয় নাকো, কান দুটো ওর মুচড়ে ধর। হায় রে সাহেব বেলাকর। গান শুনে হা হা করে হেসে ওঠেন জ্যোতি ও গুনেন। গঙ্গা তীরে বাঁধানো ঘাটের সিঁড়িতে বসে জ্যোতি একদিন তার শকুন্তলা অনুবাদ শোনাচ্ছিলেন জ্ঞানদাকে। জ্যোতির কাব্যের অপূর্ব ভাষায় ছন্দে জ্ঞানদার মনে আনন্দ ফিরে আসছিল। একে একে হেমেন, যদুনাথ ও সারদা প্রসাদ এসে জড়ো হলেন। কিছুক্ষণ কাব্যপাঠের পর জ্যোতিরিন্দ্র একটু থামতেই যদুনাথ জানতে চান, ভায়া, তোমার কাব্য তো অতি সুন্দর, কিন্তু এই রচনার নেপথ্য প্রেরণা কোন সুন্দরী? জ্ঞানদা জানেন তিনি এই রচনার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছেন। তার বিদগ্ধ সান্নিধ্যেই জ্যোতির উদ্ভাস, কিন্তু সে কথা প্রকাশ্যে বলার নয়। যদুনাথের হাসি ঠাট্টায় উত্তক্ত হয়ে সারদা প্রসাদ বলেন, কেন জ্বালাচ্ছ ভাইরা? তুমি কি জানো না সদ্য বিবাহিত তরুণ কবির মনে যে শকুন্তলার ছবি ফুটে উঠেছে সে আমাদের কাদম্বরী? লাজুক মুখে জ্যোতি জানালেন এরকম বেরসিকদের সামনে তিনি কাব্যপাঠ করতে চান না। ভাইকে লজ্জারুণ দেখে রাশভারী হেমেন উঠে যান। যদু তখন হাত ঘুরিয়ে নেচে নেচে জ্যোতিকে কাদম্বরীর নাম ধরে খেপাতে থাকেন। জ্ঞানদা ভীষণ বিরক্ত বোধ করেন। মনে হয় কাদম্বরী এ যাত্রায় ওদের সঙ্গী না হলেও তিনিই যেন আসরের মধ্যমণি। জ্ঞানদা যেখানে যান সেখানে সাধারণত তিনিই রানী মৌমাছি। তাকে ঘিরে দেশি বিদেশি পুরুষেরা বিস্মিত হন, স্তুতি করেন। সত্যেনের বন্ধু ম্যাকগ্রেগর সাহেব কতবার বোম্বাই ও আমেদাবাদের পার্টিতে সমবেত বহু মহিলার মধ্য থেকে তাকেই বেছে নিয়ে মুগ্ধতা জানিয়েছেন। নাচের আসরে তাকে ছাড়া আর কারো সঙ্গে ডান্স করতে চান না ম্যাকগ্রেগর। সত্যেন স্বয়ং তাকে নিয়ে কত গর্ব করেন, জ্যোতিও তাকে মাথায় করে রাখে। কিন্তু এখন এই গঙ্গা তীরের বাগান বাড়িতে হঠাৎ মনে হয় এখানে তিনি প্রধান আকর্ষণ নন, অন্য কেউ। প্রিয়জনেরা সবাই তাকে সান্ত্বনা দেওয়ার জন্য ঘিরে আছেন। জ্যোতিও সেজন্যই এখানে একা এসেছেন, নতুন বউকে আনেননি। কিন্তু নতুন ঠাকুরপোর মন পড়ে আছে কাদম্বরীর আঁচলেই। জ্ঞানদা এসবের অনেক ঊর্ধ্বে, তাকে অনেক দূর যেতে হবে। এসব কথাবার্তা তার অসহ্য লাগে। এই বিচ্ছিরি আসর ছেড়ে তিনি ঘাটের অবারিত সৌন্দর্যের দিকে পা বাড়ান। জ্যোতি দেখলেন গোধূলি আলোয় রহস্যময়ী নারীর মতো ধীরে ধীরে নদীর জলে পা ভিজাতে নেমে যাচ্ছেন জ্ঞানদানন্দিনী। মুহূর্তের জন্য তার ভ্রম হয়, এ নারী কে? মেজ বৌঠান? না, তার নাটকের শকুন্তলা। জলে নেমে এইবার বোধহয় তার আংটি খোয়া যাবে। কিছুক্ষণ পর জ্যোতিও জলের ধারে নেমে গেলেন। মেজ বৌঠানের পিঠে হাত রেখে বললেন, চলো ঘরে বসে গান বাজনা করা যাক, এখানে ঠান্ডা বাতাস লেগে যাবে। জ্ঞানদা জ্যোতির হাত ধরে বললেন, চলো নতুন, এখানে আর ভালো লাগছে না, জোড়াসাঁকো ফিরে যাই চলো। জ্যোতিও হাঁপ ছেড়ে বাঁচলেন। এখন যে ঘরেই তার পিছু টান। এর অল্পদিন পরেই স্টিমারে বোম্বাই ফিরে গেলেন সদ্য সন্তানহারা জ্ঞানদা। বাড়ির দুই জামাই সারদা প্রসাদ ও জানকীনাথ সে যাত্রায় তার সঙ্গী হলেন। পশ্চিমে বসেও জোড়াসাঁকোর সব খবর পান জ্ঞানদা। জ্যোতি বেনামে কিঞ্চিত জলযোগ নামে একটি প্রহসন লিখেছেন। আশ্চর্যের ব্যাপার, এই নাটকে ব্রাহ্মিকাদের
স্ত্রী স্বাধীনতাকে কটাক্ষ করা হয়েছে এবং কলকাতার বিভিন্ন পত্রিকায় তা নিয়ে যথেষ্ট বাদানুবাদ শুরু হয়ে গেছে। ক্ষুব্ধ সত্যেন এসে জ্ঞানদাকে ধর্মতত্ত্ব পত্রিকায় রিভিউ পড়ে শোনান। আমরা শুনিয়া যার পরনাই দুঃখিত হইলাম যে কিঞ্চিৎ জলযোগ নামক একখানি নাটক সম্প্রতি প্রকাশিত হইয়াছে। এই পুস্তকে ভারতাশ্রম ব্রহ্মমন্দির প্রচারকগণকে বিলক্ষণ গালি দেওয়া হইয়াছে। ব্রাহ্মিকাদিগকে ইহার মধ্যে আনিয়া গ্রন্থকর্তা যথোচিত আপনার নীচতা ও বিকৃত স্বভাবের পরিচয় দিয়াছেন। আমরা এ কথা শুনিয়া অবাক হইলাম যে উক্ত গ্রন্থকর্তা কলিকাতা ব্রাহ্ম সমাজের ভক্তিভাজন প্রধান আচার্যের পুত্র। জ্ঞানদাও খুব বিরক্ত হন। আমাদের নতুন ঠাকুরপো কি করে এরকম নারী বিরোধী নাটক লিখতে পারেন? মেয়ে পুরুষ একসঙ্গে প্রার্থনা সভায় বসছে বলে ব্যঙ্গ করতে পারেন? আমি তো ভেবে পাচ্ছি না। শ্যাম গাঙ্গুলির মেয়েকে বিয়ে করে এত অধঃপতন! ছি ছি। আবার বঙ্কিমচন্দ্র কেমন তাতে ধুনো দিয়েছেন দেখো। সত্যেন বলেন, বঙ্গদর্শনে কত প্রশংসা বেরিয়েছে। রাজা রাধাকান্ত দেব ডেকে নিয়ে তার নাট মন্দিরে মঞ্চস্থ করিয়েছেন। মধুসূদনের একেই কি বলে সভ্যতা আর কিঞ্চিত জলযোগ একসঙ্গে অভিনীত হয়েছে শনিবার। জ্যোতি কেন রক্ষণশীলদের দলে গিয়ে ভিড়ল বলতো? জ্ঞানদা অবাক হন। হ্যাঁ, আমার তো মনে হয় ওই নতুন বউ ওর মাথাটা খাচ্ছে। এই জন্যই শিক্ষিত মেয়ের সঙ্গে বিয়ে দিতে চেয়েছিলাম। বাবা মশাই আপত্তি করলেন। এখন বুঝুন তিনি, জ্যোতি তো তার বিরুদ্ধেই কলম ধরেছে। জ্যোতিটা একটু ওই রকমই, সত্যেন বললেন। গেনু, তোমার মনে নেই আমরা মেয়ে পুরুষ মিলে গাড়ি করে ময়দানে হাওয়া খেতে বেরোলে জ্যোতির কেমন অস্বস্তি হতো? তোমাকে গাড়ির পর্দা তুলতে দিত না। তারপর অনেক বুঝিয়ে সুঝিয়ে পর্দা তোলা গেল, তো মেয়েদের জন্য ঢাকা গাড়ির বায়না। তুমি এখানে এমন খোলা গাড়িতে ঘুরছো দেখলে জ্যোতির বোধহয় লজ্জায় মাথা কাটা যাবে। আর নিজের বউকে বোধহয় ঘরবন্দি করে রাখবে মা দিদিমার যুগের মতো। তুমি ওকে এখানে ডেকে পাঠাও। আমাদের সঙ্গে থাকলে ওর মনের ধোঁয়াশা কেটে যাবে। আমরা মেয়েরা কত সাহস করে এগিয়ে যাচ্ছি, আর ওর মতো প্রতিভাবান ছেলে এমন পিছিয়ে থাকবে কেন? এখন কি আর ওকে একলা পাবে? এখন ওকে ডাকলে নতুন বউকেও বলতে হবে। সেটা তোমার ভালো লাগবে কি বউ? জ্ঞানদা কাদম্বরীকে কতখানি অপছন্দ করেন সত্যেন সেটা বিলক্ষণ জানেন। হায়, রাহুগ্রস্ত চাঁদকে কে বাঁচাবে? অনালোকিত কাদম্বরীর গ্রাস থেকে প্রিয় দেওরটিকে কি করে রক্ষা করবেন? চাঁদে যে গ্রহণ লেগেছে। গভীর বিষাদে মৌন হয়ে যান জ্ঞানদা।